নমস্কার, আমি অরিন্দম চট্টোপাধ্যায়। আপনি কি জানেন ভারতে ১৪০ কোটির কাছাকাছি লোক বাস করলেও মাত্র পৃথিবীর পানযোগ্য জলের ৪% আছে এই দেশে। সাম্প্রতিককালে যখন দক্ষিণ ভারতের জল সংকট নিয়ে প্রবলভাবে আলোচনা হচ্ছে, তখন এমন কিছু তথ্য বেরিয়ে আসছে যে তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা মনে করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে একাধিক বছর জুড়ে খরা হওয়ার সম্ভাবনা আছে। জলের আর এক নাম জীবন, এটা আমরা সকলেই জানি। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে বড় হয়েছি। কিন্তু ভারতের মতো একটি নদীমাতৃক দেশে যে জলের সংকট হতে পারে, এটা বোধহয় সাধারণ ভারতীয় নাগরিকের চেতনায় ছিল না। সাম্প্রতিক একটি খবর প্রকাশিত হওয়ার পরই শোরগোল পড়ে যায়। বলা হয় দক্ষিণ ভারতে যে জলাধারগুলি আছে, সেই জলাধারগুলির জল কমতে কমতে 17% এসে থেকেছে। অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, এই যে সমস্ত রাজ্যগুলি আছে, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলিতে জলের একটা সংকট দেখা দিয়েছে। এবং আমরা জানতে পারি ব্যাঙ্গালোরের মতন শহরে সেখানে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। ভারতে জলসংকটের মূল কারণ এবং তার সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে, সেটা হচ্ছে ভারতের যে জলসংকট, বিশেষ করে দক্ষিণ ভারতে যে জলসংকট তীব্র আকার ধারণ করেছে, এটা কি সমসাময়িক সময় উদ্ভূত একটি সমস্যা? এটা কি 2024 সালেই সামনে এসেছে? তা কিন্তু নয়। 2019 সালের সংবাদপত্রের দিকে যদি নজর রাখি, সেখানে আমরা দেখতে পাবো চেন্নাইয়ে জলসংকটের জন্য বেশ কিছু হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়, তারা বন্ধ করে দিতে বাধ্য হয়। শুধু হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, চেন্নাইয়ের বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান এই জল সংকটের কারণে বন্ধ করে দিতে বা শাটডাউন করতে বাধ্য হয়। প্রায় 9 লক্ষ লোক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এই যে জল সংকটের সমস্যা, এই জল সংকটের সমস্যা ইদানিংকালে উদ্ভূত একটি সমস্যা নয়, আজকে জানতে পারা একটি সমস্যা নয়, 2024-এ প্রকাশ হওয়া একটি সমস্যা নয়। এই সমস্যা কিন্তু বহু আগে থেকেই প্রশাসন, সরকার এবং বিজ্ঞানীরা জানতেন। বহু আগে থেকেই খবরের কাগজের শিরোনামে এই জল সংকট কিন্তু উঠে এসেছে। আজ এটি তীব্র আকার ধারণ করেছে এবং সেটি একটি সম্ভাব্য বছরব্যাপী খরার দিকে এগোচ্ছে বলে আমরা আলোচনার কেন্দ্রে এটি চলে এসছে, রাজনীতির কেন্দ্রে চলে এসছে, রাজনৈতিক চাপান্তরের বিষয় একটি হয়েছে এবং সর্বোপরি লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি সামনে আসায় সেটি লোকসভা নির্বাচনের একটি ইস্যুতে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে একটি কথা বলা দরকার। সাধারণভাবে প্রাকৃতিক বিষয়, জল সংরক্ষণ, গাছপালা লাগানো, বন কেটে ফেলে নগরায়ন ইত্যাদি বিষয় কিন্তু ভারতের রাজনীতিতে আলোচিত খুব একটা হয় না, বা ভোটের ইস্যু হয়ে ওঠা এটা কিন্তু ভারতের রাজনীতিতে প্রাকৃতিক বিষয়গুলিকে দেখা যায় না। কিন্তু তীব্র জলসংকট যখন একটি নাগরিক সংকটে পরিণত হয়েছে, সেই কারণেই এটি ভোটের ইস্যু হয়ে উঠেছে। এবার আমরা আলোচনা করব যে ভারতের জল সংকটের কারণ কি। শুধুমাত্র ভারতে কিন্তু নয়, আমরা জেনেছি জোহান্সবার্গে সেখানে একটা জল সংকট হয়েছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু জল সংকটের খবর পাচ্ছি। অপর একটি কারণ যে বিষয়টি সামনে চলে আসছে, সেটি হচ্ছে প্রবলভাবে জলদূষণ। জলদূষণ কি আমাদের সকলেরই একটা মোটামুটি আইডিয়া আছে। বিভিন্ন কারখানা থেকে বর্জ্য পদার্থ নদীতে এসে পড়ে, বিভিন্নভাবে ওয়েস্টেজ ওয়াটার নদীর সঙ্গে মেশে, বিভিন্নভাবে পয়ঃপ্রণালীর যে জল, সেই জল নদীতে এসে মেশে, ফলে নদীর জল দূষিত হয়, নদীর জল ব্যবহার অযোগ্য হয়, নদীতে চড়া পড়ে যায়, নদীর নাব্যতা কমে যায়, নদীতে জঞ্জাল ফেলা, নদীর নাব্যতাকে প্রপারলি মেনটেন না করা, এর ফলে জলদূষণ তৈরি হয়। এর ফলে যে শুধুমাত্র মানুষের ক্ষতি হচ্ছে তা নয়, আমরা আজকে মানুষের ক্ষতি নিয়ে আলোচনা করছি, ভারতের নাগরিকদের সামনে আসা জলসংকট নিয়ে আলোচনা করছি, কিন্তু এর ফলে যে জলজ প্রাণী, যে জলজ সম্পদগুলি আছে, যেটা ভারতের অন্যতম সম্পদের একটি আকর, সেই জলজ সম্পদগুলোরও ক্ষতি হচ্ছে। কিন্তু আজকের আলোচনা আমাদের ভারতের জলজ সম্পদ নিয়ে নয়, আজকে আমরা যে আলোচনা করতে প্রায় বাধ্য হচ্ছি সেটা হচ্ছে জল সংকট নিয়ে। অনেকেই বলেন এই প্রসঙ্গে যে আগামী বিশ্বযুদ্ধ নাকি জলের বন্টন নিয়ে হতে পারে। আমার ধারণা নেই সেটা হতে পারে কিনা, আমার সেই বিষয়ে জানা নেই, কিন্তু জল সংকট যে আগামী দিনে একটা তীব্র আকার ধারণ করতে পারে, সেটা কিন্তু এই তথ্যগুলো যেগুলো উঠে আসছে সেগুলোতেই বোঝা যাচ্ছে। কি এই তথ্যগুলো? যে তথ্যগুলো থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে পরিস্থিতি আরো জটিল হতে পারে। আমরা একে একে সেই তথ্যগুলোর দিকেও নজর ফেলবো। প্রথম যে তথ্যটির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে
2030 সালের মধ্যে বলা হচ্ছে যে ভারতে জলের যে চাহিদা এবং ভারতে জলের যে যোগান, আগেই বলেছি 4% পানীয় জল ভারতে মাত্র আছে, পৃথিবীর 4% পানীয় জল ভারতে মাত্র আছে, যে 140 কোটির এই দেশে। বলা হচ্ছে 2030 সালে জলের যে যোগান, অর্থাৎ পানীয় জলের যে যোগান, সেই জলের যোগানের থেকে চাহিদা বেড়ে যাবে। একটা প্রশ্ন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই হয়তো উঠছে যে কাদের তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যে জল, যে রিজার্ভারগুলোতে জল কমে এসছে, 17% হয়ে গেছে, তথ্যগুলো কারা দেয়? দুটো বিষয় এই প্রসঙ্গে আলোচনা করা দরকার। একটি হচ্ছে CWC বলে একটি প্রতিষ্ঠান, যারা এই যে জলাধারগুলোকে মেনটেন করে, জলাধারগুলোকে পরিচালনা করে, তারাই জানাচ্ছে যে গড় বছরে যে জল সংরক্ষণ করে রাখা হয় এই জলাধারগুলোতে, সেই গড় থেকে অনেকটা নেমে এসছে এবং তাদের কাছে 17% জল মাত্র রাখা আছে। ইতিমধ্যে আরও একটি তথ্য নিয়ে আলোচনা করা দরকার বলে মনে হয়। ভারত সরকার এই যে জল সংকটকে সামনে রেখে জলশক্তি মন্ত্রক বলে আলাদা একটি মন্ত্রক তৈরি করেছেন, যাদের কাজ এই জল সংকট যাতে তৈরি না হয়, জলকে যাতে পুনর্ব্যবহার করা যায়, বর্ষার জলকে যাতে ধরে রাখা যায়, যাকে ওয়াটার হারভেস্টিং বলে, রেন ওয়াটার হারভেস্টিং বলে, এই প্রকল্পগুলোতে এই কাজগুলোকে জোরদার করা। আমরা আমাদের আলোচনায় বারবার একটা তথ্য তুলে আনছি যে 4% পানীয় জল মাত্র, পৃথিবীর 4% পানীয় জল ভারতে আছে এবং 140 কোটির লোক। মনে হতে পারে যে শুধুমাত্র পানীয় জলের ব্যবহারের ফলেই বুঝি জলের সংকট তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। পানীয় জলের ব্যবহারের ফলে সংকট তৈরি হয়েছে তা কিন্তু নয়। জল সংকটের একটা বিশেষ কারণ হচ্ছে ভারতের 80% জল ব্যবহার হয় কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষির জন্য যে ইরিগেশন হয়, যে জল লাগে, সেই জল কিন্তু 80% খরচ হয়। 20% জল, বাকি যে 20% জল, সেটা কিন্তু খরচ হয় অন্যান্য কাজে। জল সংকট নিয়ে কথা হচ্ছে তখন খুব অবভিয়াসলি চলে আসে নগরায়নের কথা। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ভারতের প্রত্যেকটি রাজ্যে গ্রামগুলি ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। যেগুলো একসময় চাষ জমি ছিল, সেগুলো এখন বড় বড় বাড়ি উঠছে, কমপ্লেক্স তৈরি হচ্ছে। আমরা দেখতে পাবো জলাজমি বুঝিয়ে ব্যাপকভাবে নগরায়ন হচ্ছে সব জায়গায়। সেখানে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ইমারত তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, ওভারব্রিজ তৈরি হচ্ছে, মেট্রো রেল তৈরি হচ্ছে, রেলের সম্প্রসারণ ঘটছে, ফলে গাছ কাটা পড়ছে, জলাজমি বন্ধ হয়ে যাচ্ছে, বুঝিয়ে ফেলা হচ্ছে। সেখানে বড় বড় বিল্ডিং তোলার ফলে সেখানে বোরিং করে তারা পানীয় জল সংগ্রহ করছে। এই যে বিষয়টা একটি সার্কেলের মতো। এই সার্কেলের মধ্যে থেকে যত গ্রামগুলি নগরায়ন হচ্ছে, তত কিন্তু জলাজমির পরিমাণ কমছে। এই জলাজমির পরিমাণ কমে যাওয়া কিন্তু জল সংকটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন হতে পারে, এই যে বিপুল জনসংখ্যা, এই যে জনবিস্ফোরণ, এই জনবিস্ফোরণকে থাকার জায়গা দিতে গ্রামগুলির নগরায়ন হওয়া প্রায় বাধ্যতামূলক অবস্থা। কিন্তু এই বিপুল জনবিস্ফোরণ কেন? যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ফার্টিলিটি রেট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফার্টিলিটি রেটটি কি? ফার্টিলিটি রেট হচ্ছে নারী পিছু সন্তান জন্মের হার। এই ফার্টিলিটি রেট অর্থাৎ একজন নারী কটি সন্তান জন্ম দেয়। যেখানে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে, পশ্চিমবঙ্গ, সেখানে ফার্টিলিটি রেট খুব কম। পশ্চিমবঙ্গের ফার্টিলিটি রেট 1.2, সেখানে বিহারের ফার্টিলিটি রেট, উত্তরপ্রদেশের ফার্টিলিটি রেট প্রায় 3, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। যে গো বলয়ে ব্যাপকভাবে ফার্টিলিটি রেট বাড়তে থাকা, জনবিস্ফোরণ হতে থাকা, সেই জনসংখ্যাকে কন্ট্রোল না করতে পারা এবং কাজের সন্ধানে তারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া, এটাও কিন্তু আসলে এই যে জলসংকটের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুভাবেই সংযুক্ত। এই যে জনবিস্ফোরণের ফল, এই জনবিস্ফোরণ যে অঞ্চলটা থেকে হচ্ছে, সেই অঞ্চলটা থেকে যে অঞ্চলটায় তারা কাজের খোঁজে ছড়িয়ে পড়ছে, সেখানে নগরায়ন, এর যে ধারাবাহিক একটির সঙ্গে একটির যে সংযুক্ত থাকা, এই জনবিস্ফোরণ যেটা ভূবলয়ে অনেক বেশি হচ্ছে, সেটাও কিন্তু এই জল সংকটের অন্যতম একটি কারণ। আমরা এবার আলোচনা করব একটি ভয়ঙ্কর তথ্য নিয়ে, যেটি যে গবেষণাটি করেছে আইআইটি গান্ধীনগর। আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের গবেষণায় 800 বছরের ডেটা অ্যানালিসিস করে 800 বছরের ডেটা অ্যানালিসিস করে উঠে এসেছে যে পরিমাণে এই জল সংকট তৈরি হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে একাধিক বছর ধরে ভারতে খরা অবস্থার সৃষ্টি হতে পারে। অর্থাৎ 800 বছরের ডেটা যে দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ কতটা বড় ডেটা, কতটা গভীর সেই অ্যানালিসিস আমরা বুঝতে পারছি ডেটা সাইজটা দেখে। 800 বছরের সেই ডেটা কিন্তু বলছে আগামী দিনে জনবিস্ফোরণ, নগরায়ন, জলাজমি বুঝিয়ে ফেলা, জল সম্পদকে নষ্ট করা, জনসম্পদকে পুনর্নবীকরণ না করা, জলদূষণ, এই যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করলাম, এই পয়েন্টসগুলোকে বিচার করে তারা বলছেন ভারতে একাধিক বছর ধরে চলতে পারে ভয়ঙ্কর খরা।
আমরা এতক্ষণ আলোচনা করলাম সমস্যাগুলি নিয়ে, কিন্তু সমাধানগুলি কি? এর প্রথম সমাধান সেটি হচ্ছে বৃষ্টির জলকে ধরে রাখা। পশ্চিমবঙ্গে একটি প্রকল্প আছে, আপনারা অনেকেই জানেন, জল ধরো জল ভরো। এরকম ভারতের প্রত্যেকটি রাজ্যে এই ধরনের প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারের এই ধরনের প্রকল্প আছে। পশ্চিমবঙ্গের এই প্রকল্পে বলা হয় যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় বিল্ডিংগুলি আছে, সেখানে সেই প্রেমিসেসে যে বৃষ্টির জল আসে সেটাকে জমিয়ে রাখতে হবে, সেটিকে পরিশুদ্ধ করে ব্যবহারযোগ্য করতে হবে। এইটি আইনে আছে। কিন্তু এই প্রাইভেট জায়গাগুলিতে, অর্থাৎ যেখানে বিল্ডিং, যেখানে নতুন নগরায়ন হয়েছে, এই জল ধরে রাখা এবং জলকে পুনর্বার ব্যবহার করার যে বিষয়, সেটা কতটা কার্যকরী হচ্ছে এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহান আছে। কিছু কিছু জায়গায় সরকার যেখানে নিজে দায়িত্ব নিয়ে করছে সেখানে কাজ হচ্ছে হয়তো, কিন্তু সাধারণ মানুষকে যে জল ধরো এবং জল ভরো, অর্থাৎ ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার হারভেস্টিং এর কথা বলা হচ্ছে, সেটি খুব একটা কার্যকারী হচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যেমন পশ্চিমবঙ্গে, এটা একইভাবেই সচেতনতার অভাব কিন্তু গোটা ভারত জুড়ে পরিলক্ষিত হয়। আমরা ভাবি না জল সংকট আসলে কি তীব্র আকার ধারণ করতে চলেছে আমাদের জীবনে, সেটা কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে। আমরা এবার দেখব এর দ্বিতীয় সমাধানটি কি। এর দ্বিতীয় সমাধানটি অবশ্যই নতুন জলাভূমি তৈরি। যে জলাভূমি বন্ধ করে তার উপর নগরায়ন হয়েছে, নির্মাণ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, বড় বড় বাড়ি হয়েছে, সেই জলাভূমিগুলিকে আর রিকভার করা সম্ভব নয়। কিন্তু নতুন জলাভূমি তৈরি করে বর্ষার জল সেই সব পুকুর, ঝিল, বিল ইত্যাদিতে জমা হলে তবে কিন্তু জল সংকটের যে কথা আমরা আলোচনা করছি সেটা থেকে বেরোনোর রাস্তা তৈরি হতে পারে। অর্থাৎ নতুন পুকুর কাটতে হবে, নতুন ঝিল তৈরি করতে হবে। এরপরের যে কারণটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জল একবার ব্যবহার হচ্ছে আমাদের দেশে, সেই জল আর পুনর্বার ব্যবহার করার যে প্রক্রিয়া সেটা খুব কম হয় বা প্রায় হয়ই না বলতে গেলে। বিজ্ঞানীরা বলছেন একই জলকে একাধিকবার ব্যবহার করতে হবে, অর্থাৎ রিসাইকেল করতে হবে। সেখানে যে জলগুলি একবার ব্যবহার হয়ে যায় সেটাকে পরিশুদ্ধ করে আবার অন্য খাতে সেটিকে ব্যবহার করার জন্য তৈরি করতে হবে, অর্থাৎ ওয়াটার রিসাইকেল। এর সঙ্গে খুব স্বাভাবিকভাবেই উঠে আসে আরেকটি বিষয়, যে জলাভূমিগুলির অস্তিত্ব এখনো আছে, অর্থাৎ যে পুকুরগুলি আছে, যে বিল খাল বিলগুলি আছে, সেগুলিকে কড়া আইন তৈরির মাধ্যমে, কড়া নজরদারিতে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ নতুন করে যাতে পুকুর বুঝিয়ে বাড়ি না ওঠে, না হলে কিন্তু আমরা এমন একটা দিনের দিকে এগোবো যেই দিন আসলে আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে চাই না। আমরা জানি গাছ জল ধরে রাখার ক্ষেত্রে, জল সংকট থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে, উষ্ণায়ন কমানোর জন্য, ক্লাইমেট চেঞ্জের এই সমস্যাকে মোকাবিলা করার জন্য সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি, কিন্তু না আমাদের রাজনীতিতেই সবুজায়ন প্রাকৃতিক বিষয় কখনো আসে, না আমাদের সামাজিক ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে খুব সচেতন। বছর ঘুরে একটি সপ্তাহ, একটি দিন আমরা পালন করি বটে, আমরা বলি বটে গাছ লাগান এবং প্রাণ বাঁচান ইত্যাদি ইত্যাদি স্লোগান দিই বটে, কিন্তু সচেতনভাবে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সরকারি প্রকল্প এবং মানুষের কাছে প্রকৃতি এবং তার সচেতনতা, গাছ লাগানোর বিষয় নিয়ে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি যে নদীতে বিভিন্ন সময় বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন বর্জ্য পদার্থ, বিভিন্ন রকম কোম্পানি থেকে তার বর্জ্য পদার্থ এসে মিশে অন্যান্য জলাভূমিতেও এসে মিশে জলের যে কোয়ালিটি সেটাকে খারাপ করে দেয়। শুধু নয়, যে নদী, খাল, বিল, পুকুরগুলিকে ধ্বংস করে দেয়। অর্থাৎ জল দূষণ আমাদের কাছে যে 4% জল আছে, সেই 4% জলকেও ব্যাপকভাবে ক্ষতি করে এবং সেটা ব্যবহারের অযোগ্য করে তোলে। এই জল দূষণকে রোধ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, না হলে আমরা কোনোভাবেই আগামী দিনে এই যে জল সংকটের কথা বলা হচ্ছে সেটিকে মোকাবিলা করতে পারবো না। অবশেষে যে বিষয়টির দরকার সেটি হচ্ছে একটি কড়া আইন, যে আইনে গৃহস্থ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, যে আইনে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে জল নষ্ট করার ক্ষতিপূরণ হিসাবে, জল নষ্ট করাকে রক্ষা করার থেকে জলাভূমিকে রক্ষা করার জন্য কড়া আইন দরকার, দৃষ্টান্তমূলক শাস্তির বিধান থাকা দরকার, এবং একইভাবে এই প্রবণতাকে বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আশা করি আগামী দিনে এই পদক্ষেপগুলো মানুষ নেবেন, এই পদক্ষেপ সম্পর্কে মানুষ সচেতন হবেন এবং সরকার তার দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দলগুলি তাদের এজেন্ডায় আগামী দিনে জলসংকট যেমন দক্ষিণ ভারতের ভোটের ইস্যু হয়ে উঠেছে সমসাময়িক সময়, আগামী দিনে এই প্রাকৃতিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো সচেতন হবেন। ভারতের রাজনীতির একটা অংশে অবশ্যই এই প্রাকৃতিক বিষয়গুলি গুরুত্ব পাবে, এই আশা করে এবং
আমরা সর্বোপরি যারা ভারতের নাগরিক তারা সচেতন হব আমাদের দেশের জলসম্পদকে রক্ষা করার জন্য। আমরা সচেতন হব আমাদের এই জল সংকট যাতে তীব্র আকার ধারণ না করে, বছরভর খরার কথা যেটা IIT গান্ধীনগর বলেছে সেদিকে যেন আমরা না যাই, তার জন্য সচেতনতা তৈরি হব, আমরা সচেতনতা তৈরি করব এবং সচেতন হব। এই আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার, নমস্কার।